সবাই ক্লাসে জয়েন দাও। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মিম। হ্যাঁ রাফি। ওয়ালাইকুম আসসালাম মরিয়ম। সবাই আমাকে একটু জানাও তো, আমার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, আমার লেখাটা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, একটু আমাকে সবাই জানো আমার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, লেখাটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি। আব্দুল সালাম ওয়ালাইকুম আসসালাম। চলে আসছি ভাইয়া। আচ্ছা সবাই একটু জানাই দাও কে কোন জেলা থেকে আসছো, কে কোন কলেজ থেকে, এবং সবাই লাইভ ক্লাসে শেয়ার করে আমার কমেন্ট সেকশনে জানাই দাও। আর যারা যারা লাইভ ক্লাসে শেয়ার করছো একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই দাও, এবং কে কোন জেলা এবং কে কোন কলেজ থেকে আসছো আমাকে একটু জানাও। সবাই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। মন্দিরা ব্যানার্জি হ্যালো। আফরিন ওয়ালাইকুম আসসালাম মাগুরা থেকে মন্দিরা। আচ্ছা ইমন বলছো বোর্ড ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম সিদ্ধাতুল মুনতাহা মন্দিরা শেয়ার ডান। তোমরা সবাই বললে আমি ক্লাসটা শুরু করবো। নূর নবী ফাহিমা ওয়ালাইকুম আসসালাম আব্দুল সালাম। তারপরে আমাদের সাথে আছে শ্রীপুর সরকারি কলেজ থেকে মন্দিরা। তারপরে ওমর ফারুক ব্যাক করছো। ইমন আছো সবুজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে, গাজীপুর থেকে আব্দুল সালাম। তোমরা সবাই বললে আমি ক্লাসটা শুরু করবো। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ আর বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাই দাও। সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে আছে রাহাত ইউসুফ ওয়ালাইকুম আসসালাম। রাব্বি ইমন বলছো যে শেয়ার ডান। সবাই বললে আমি ক্লাসটা শুরু করি। তোমরা সবাই কি রেডি? তাহমিনা আছে ঢাকা থানা থেকে, সিপিএসসিএল থেকে মুশফিকুর রহমান, ফিদুল মধ্যে ইসলামিক। আচ্ছা তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে ক্লাস হবে সেটা হলো গতিবিদ্যার একদম লাস্টের টপিকটা। আমরা এটার পরে নিউটনের মেকানিক্সে যাব। তো গতিবিদ্যার লাস্টের টপিকে আমি যে যে জিনিসগুলো রাখছি, একটা হলো প্রাস রাখছি আর হলো কৌণিক গতিবিদ্যা রাখছি, মানে কৌণিক গতি যেটা, কৌণিক গতিপথ যেটা। তো এই চ্যাপ্টার এটা শেষ করার পর আমি তোমাদের 3 নম্বর অধ্যায়টার উপর, মানে গতিবিদ্যার অধ্যায় চ্যাপ্টারটার উপর আমি তোমাদের একটা পরীক্ষা দিব, এবং মোটামুটি 5টার মতো প্রশ্ন থাকবে। তো সবাই আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে পড়ো। তো শুরু করলাম। ওকে শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, সব যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো ক্লাসটা সবাই শেয়ার করে দাও, কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো আমি ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের যে প্রথম টপিকই হলো প্রাস থেকে। তো প্রাসে আমরা কয়েক টাইপের অঙ্ক পাবো। কি কি টাইপের অঙ্ক পাবো? যেমন টাইপ 1 এ আমরা একটা পাবো হলো একদম নরমাল যে প্রাসটা আছে, যেটা আমরা নরমালি দেখতে পাই। তারপর আরেক টাইপের প্রাস থাকতে পারে, যেমন মনে করো এইটা এই বরাবর গেল, মানে করো তুমি যদি কোনো বিল্ডিং এর উপর দিয়ে বলটা মারো তো কি হবে, বলটা আরো উপরে উঠে আবার নিচে নামে, এই একটা আছে। তারপর বলা গেল যে তুমি অনুভূমিক ভাবে মারছো, কোনো এরকম একটা বিল্ডিং এর মতো আছে সেটা দিয়ে তুমি অনুভূমিক ভাবে মারলা এরকম, অথবা প্লেন থেকে কিছু ফালাই দিলা, এই টাইপের হইতে পারে। আচ্ছা এই টাইপের হইতে পারে। আরেকটা টাইপ আছে সেটা হলো 3D টাইপ। সেটা হলো যে মনে করো বোর্ডের বাইরে আমি জিনিসটা কিভাবে বুঝতে পারি, মনে করো যদি এইটা হয় বোর্ডের ভিতরের চিহ্ন এই বরাবর গেছে, আর এটা যদি বোর্ডের বাইরে হয় তাহলে এটা বোর্ডের বাইরের দিকে আসতেছে। তো মোটামুটি আমরা এই কয়েক টাইপের অঙ্কই দেখবো। তো প্রথম যে আমাদের অঙ্কটা আছে একদম আমাদের সূত্রগুলো, আমরা যে সূত্রগুলো কিভাবে আসছে, সূত্রের প্রতিপাদন, তারপর সবকিছুর ব্যাখ্যা, সবকিছু আমরা আমাদের প্রাসের যে থিওরি আলোচনাটা ছিল সেখানে চেষ্টা করছি বুঝানো। তারপর আমি এখানে হালকা অঙ্ক করানোর সাথে সাথে তোমাদের হালকা কিছু সূত্রের আইডিয়াগুলো দিব যে কিভাবে আসছে, এটা কোন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, মানে কিভাবে সূত্রগুলো আসছে। ঠিক আছে? তো আমি উপরে সূত্রগুলো লিখে দিয়েছি, যদি কারো দরকার পড়ে তো তোমরা সূত্রগুলো দেখতেও পারো, কিন্তু সূত্রের প্রতিপাদন বা সূত্রের ব্যাখ্যাগুলো আমরা অন্য একটা থিওরি ক্লাসে দিছি। তো যারা যারা থিওরি ক্লাসটা করো না, এই ক্লাসটা শেষে তোমরা একটা থিওরি ক্লাসটা করে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছি একদম সিম্পল অঙ্ক, এটা হলো টাইপ 1 এর মধ্যে পড়ে। কি দেখো কি বলছে, আমরা যদি অঙ্কটা শুরু করি, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবা, সাথে সাথে জিজ্ঞেস করলেই হবে। আচ্ছা তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে একটা গুলি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, আর কত বেগে নিক্ষেপ করা হয়েছে 196 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা থিটা নট এর মানটা পেয়ে গেলাম, আর কিসের মান পাইছি, ভি ডট এর মানটা আমরা পেয়ে গেছি।
তো ভি নটের মানটা পেয়ে গেছি, তারপর নিক্ষেপ করেছে। এখন তারপর আমাকে কিছু কিছু জিনিস জিজ্ঞেস করছে, যেমন এটা জিজ্ঞেস করছে সর্বোচ্চ উচ্চতা প্রাসটার, তারপরে সর্বোচ্চ উচ্চতা পৌঁছাতে কত সময় লাগবে, তারপর প্রাসটার পরিভ্রমণ কাল মানে কতক্ষণ সময় ধরে এটা গতিপথে থাকবে, তারপর হলো আর মানে সর্বোচ্চ মানে পাল্লা কত, প্রাসটা কত দূর পর্যন্ত যাবে, আর আর ম্যাক্স এর মান কত হইতে পারতো এই বেগে, ঠিক আছে। আর আমাদের কাছে কি জিজ্ঞেস করা হয়েছে, 4 সেকেন্ড পরে বস্তুটি গতিপথ বেগ কত থাকবে এবং তার কত কোণে থাকবে আনুভূমিকের সাথে। আর একটা জিজ্ঞেস করা হয়েছে যে 2500 মিটার দূরে, ঠিক আছে, যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সেখান থেকে 2500 মিটার দূরে আমাদের উচ্চতাটা কত থাকবে। 2500 মিটার দূরে মনে করো প্রাসের যদি গতিপথটা এরকম হয়, জিজ্ঞেস করা হয়েছে 2500 মিটার দূরে প্রাসটা কত উচ্চতা থাকবে, ঠিক আছে, 2500 মিটার দূরে প্রাসটা কত উচ্চতা থাকবে। তো তোমরা সবাই আমি প্রশ্নটা বলার পরে ক্লিয়ারলি শুনতে পেয়েছো কিনা বলো, তাহলে আমি অঙ্কটা শুরু করি। আর সবাই একটু ভালো হয় ক্যালকুলেটরটা হাতে নিয়ে রাখলে তো আমরা একসাথে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। তো শুরু করি আমরা অঙ্কটা। তা আমরা আস্তে একদম প্রথম দিকে একদম বেসিক অঙ্কগুলো দিয়ে শুরু করবো, তারপর আমরা আস্তে আস্তে একটু কমপ্লেক্সের দিকে যাব। তো এটা একদম সোজা অঙ্কের মধ্যে বলা যায়, কারণ এটাতে জাস্ট মানগুলা সূত্রের মধ্যে ইনপুট করতে হবে, এছাড়া কিছুই না। অবশ্যই ম্যাথ জাস্ট হলো তুমি যদি ব্যাখ্যাটা জানো, ম্যাথ জাস্ট হলো তোমার সময়ের ব্যাপার, এখানে জাস্ট মান ইনপুট করা। তো প্রথম যে আমরা অঙ্কটা করবো সেটা একদম বেসিক অঙ্ক, আস্তে আস্তে আমরা একটু একটু করে কমপ্লেক্সের দিকে যাব। তো আমাদের কাছে কি আছে, ভি নট দেওয়া আছে কত 196 মিটার পার সেকেন্ড, আর হলো থিটা নট দেওয়া আছে হলো আমাদের 30 ডিগ্রি, এটা হলো মিটার পার সেকেন্ড। ওকে, তো আমাদের কাছে প্রথমে চাইছে কি উচ্চতা বের করা। মানে উচ্চতার সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে ইউ স্কয়ার বাই 2g ছিল। এটা ছিল হলো ইউ স্কয়ার বাই 2g ছিল কখন, যখন কিনা আমি একদম উলম্ব বরাবর মারছি। আমি তো এখানে উলম্ব বরাবর মারতেছি না, একটা আনুভূমিকের সাথে একটা কোণ করে মারতেছি। তো তাহলে সেটা কত কত কোণে মারতেছি আমি, ভি নট যেহেতু, আর হলো সাইন থিটা নট করে কোণে মারতেছি স্কয়ার, আর হলো 2g। আমাদের যদি আমরা ছবিটা আঁকাই নিই, আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করতেছি কারণ একদম এইটার মধ্যে সবগুলো সূত্র তুমি ইনপুট করতে পারবে, এটা একদম জাস্ট শুরুর অঙ্ক। এরপর আমরা আস্তে আস্তে করে জটিলের দিকে যাব, ঠিক আছে। তো আস্তে আস্তে জটিলের দিকে যাবো, তো তোমরা এখন থেকে একটু মনোযোগ দিয়ে দেখো, পরের গুলো আমরা তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই বরাবর আমি মারছি, কত বেগে মারছিলাম হলো 196, আর কত ছিল আমার কোণ ছিল হলো 30 ডিগ্রি। তো এখানে যদি আমি মানগুলো জাস্ট ইনপুট করি, কত ছিল 196 স্কয়ার, তারপর sin থিটার স্কয়ার কত sin 30 স্কয়ার, আর 2 * 9.8। সবাই একটু আমাকে জানাও তো অ্যানসারটা কত আসে। সবাই একটু ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও, তাহলে আমার ভালো হয় আমার জন্য। সবাই ক্যালকুলেশন করে আমাকে একটু জানাও কত আসে। তোমরা আমাকে ক্যালকুলেশন করে জানাইতে থাকো, তারপর আমি পরের জিনিসটা বের করতে থাকি। তোমরা আমাকে একটু ক্যালকুলেশন করে জানাও কত আসে এটার মান, ঠিক আছে। এইটার মানটা কত আসে ততক্ষণ আমি এই টিএসটা কি, টিএসটা হলো যদি এটা যদি প্রাসের গতিপথ হয়, এইটা হলো এই উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, এই ছিল সর্বোচ্চ উচ্চতা। তো এই যে আসতে প্রাসটা কত সময় লাগছে, মানে বস্তুটা কত সময় লাগতেছে, ঠিক আছে। এই পুরো গতিপথটাকে বলে প্রাসের গতিপথ। এটা হলো পথের ধরন বা কাইনেমেটিক, পথটা কি কোন পথ সেটা হলো কাইনেমেটিকের মধ্যে পড়ে। তো এখন বলছে যে এই উচ্চতা পর্যন্ত এইখান থেকে বস্তুটা আসতে কত সময় লাগবে, এই টিএইচ। আচ্ছা 490 বলছো, 490 মিটার হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। তো টিএইচ, এখন আমরা টিএইচ সূত্রটা জানি কি, একটা দেখো, একটা বস্তু উপরে উঠতে যত সময় লাগে নিচে নামতে ঠিক তত সময় লাগে। তুমি যদি উল্লম্ব বরাবর মারো, বস্তুটা উপরে উঠতে যেটুকু সময় নেবে নিচে নামতে সেটুকু সময় নেবে, এবং প্রাসের ক্ষেত্রে সেম জিনিসটা কাজ করবে। তো এটা যদি আমাদের মনে করো পরিভ্রমণকালের সূত্র হয়, তো এইটার হাফই হলো আমাদের অর্ধেক উচ্চতা, যেই যে অর্ধেক গিয়েই তো মানে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় যাবে। তো আমরা জাস্ট ওটা বসাই দিই। তো এখন যে অঙ্কটা একটু সোজা মনে হচ্ছে, মনে করো জাস্ট আমরা সূত্রের মধ্যে ভ্যালু ইনপুট করতেছি, আমরা একটু পরে আরেকটু কমপ্লেক্সের দিকে যাবো। তো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। তো ভি নেটের মান কত 196, sin 30 তো √3/2 মেবি। আচ্ছা, আর 9.8 জানো তো কত আসে। আচ্ছা sin 30 মেবি হাফ,
সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে কেউ জানো তো আমাকে? আচ্ছা আমাদের সাথে অ্যান্সার দিছে কে কে? সিদ্ধাতুল মুনতাহা বলছো 490, তারপরে বাবু রামদেব বলছো 490, আব্দুল সালাম 490 বলছো, তারপর অপি মল্লিক 490, মাজারুল শেয়ার করছো আর 490 অ্যান্সার দিচ্ছ, তারপর আবরার আরিয়ান 490। আচ্ছা বাবু রামদেব বলছো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় নেবে 10 সেকেন্ড। আচ্ছা তো এই আমরা আরেকটা মান পাইলাম, আমরা এখন বলতে একেরটা বের করছি, দুইয়েরটা বের করছি। আচ্ছা তারপর সিদ্ধাতুল মুনতাহা বলছো হ্যাঁ আব্দুল সালাম হ্যাঁ সাইন 13 মানে হাফ। আচ্ছা জান্নাতুল ফেরদৌস মিম বলছো 10। ওকে তো এরপর আমরা যাচ্ছি হলো আমাদের কি বলছে পরিভ্রমণ কাল। এটা দ্বিগুণ করলে আমরা পরিভ্রমণ কালটা পেয়ে যাচ্ছি, তাহলে কি কি সমান সমান হলো কি, তাহলে 20 সেকেন্ড হবে। এটা আমাদের 3 এর অ্যানসার হয়ে গেল। অবশ্যই তুমি সূত্রের মধ্যে এই ভ্যালু ইনপুট করো, তুমি চাইলে বের করতে পারো, ঠিক আছে। তো আরেকটা কি আছে আমাদের বলছে এবার হলো আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা বের করতে হবে। v নট স্কয়ার sin 2 থিটা নট, যেহেতু থিটা নট কারণ হলো শুরুতে আমি যে মানে যেদিকে নিক্ষেপ করছি কোনটা, কারণ পরবর্তীতে কোনগুলো তো পরিবর্তন হয়। আর হলো জি, তো v নট স্কয়ার কত? আচ্ছা সবাই অ্যানসারটা দিছে আপনাদের রাহিম মুস্তারিম। আচ্ছা v নট স্কয়ার 196 হোল স্কয়ার, sin 2 থিটা মানে হলো sin 60 ডিগ্রি, আর জি এর মান হলো 9.8। সবাই একটু আমাকে অ্যানসারটা জানাও, এই অ্যানসারটা জানাও আমাকে। এটা হলো আমাদের আনুভূমিক পাল্লা, ঠিক আছে, আনুভূমিক পাল্লা এটা। আর হলো আর ম্যাক্স 196 বেগের জন্য আর ম্যাক্সটা কত হবে? অবশ্যই আর ম্যাক্স কখন হবে? যখন 45 ডিগ্রিতে নিক্ষেপ করি। কিন্তু বাস্তবে কিন্তু 45 ডিগ্রিতে নিক্ষেপ করলে তুমি যে সর্বোচ্চ পাবে এমন না। বাস্তবে যখন নিক্ষেপ করে কোনো ক্ষেপণাস্ত্র অথবা অন্য কিছু, তখন যে 45 ডিগ্রিতে নিক্ষেপ করা হয়নি, তাহলে তো এত আধুনিক সফটওয়্যার লাগতো না যে কি হিসাব করতে হবে বাতাসের বেগ, এগুলো কেন হিসাব করতে হয়? কারণ বাতাসের বেগ, তারপরে তোমার অন্য কোনো টার্বুলেন্স হচ্ছে না, লুমিনাস ফ্লো হচ্ছে বাতাসে, সেগুলো থেকে হিসাব করে বের করতে হয় যে আমি কত ডিগ্রিতে নিক্ষেপ করলে একদম পারফেক্ট যাবে। তো ওইটাতে আমি 3D যখন প্রাস করানোর চেষ্টা করবো, আমি এই ক্লাসে চেষ্টা করবো যে 3D প্রাসটা করানো যায় নাকি, তখন আমি একটু দেখানোর চেষ্টা করবো। আর আপাতত আমরা 2D তে আছি, এখনো 2D প্রাস চলতেছে আমাদের। আচ্ছা তো আমরা আর ম্যাক্সটা দেখি, আর ম্যাক্সটা কত আসে? আর ম্যাক্সটা 196 স্কয়ার, আর sin 2 থিটা কত? sin যদি 45 ডিগ্রি হয়, যেহেতু ম্যাক্সের মান হয় কত 45 ডিগ্রি হয়, sin 90 সমান তাহলে 1। আর হলো জি, আর ম্যাক্সের মানটা একটু আমাকে জানো। আচ্ছা অস্থির জানো তো ফ্রেন্ডস, তুমি একটু অ্যানসারটা চেক করো। আচ্ছা সিদ্ধাতুল মুনতাহা বলছো 3394 81.81 3394.81 মিটার। আচ্ছা আব্দুল সালাম অ্যানসার দিছো, তারপরে আচ্ছা সমস্যা নেই, এরপর আবার ঠিক হয়ে যাবে। তারপর আবরার আরিয়ান অ্যানসার দিছো, আব্দুল সালাম অ্যানসার দিছো আবার। আচ্ছা সবাই একটু ক্যালকুলেটর নিয়ে অ্যাক্টিভ থাকো। আচ্ছা আচ্ছা তারপর মাঝারুল অ্যানসার দিছো, হ্যাঁ সাইফুল, হ্যাঁ সাইফুল চলে আসতো। আচ্ছা ঠিক আছে অঙ্কগুলো করো সাইফুল, ক্যালকুলেটর নিয়ে নাও সবাই। তারপরে হলো ঠিক আছে, তো এইটুকু আর ম্যাক্স এর অ্যানসারটা আমাকে একটু জানো, আর ম্যাক্স এর মান কত আসছে? আর ম্যাক্স এর মানটা কত আসছে একটু আমাকে জানো। আমরা এইটাও শেষ হচ্ছে 4 নম্বরটা, এখন আমরা যাবো হলো 5 এর দিকে। আচ্ছা কি বলছে আমাদের 4 সেকেন্ড সময় আমাদের কত বের করতে হবে। তো ধরলাম এটা যদি আমাদের প্লাসটা হয়, ধরলাম এখানে 4 সেকেন্ড আছে, তো এখানে আমি কি বের করতে পারবো? এই বরাবর যদি ভিটা হয়, তাহলে এটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা হলো ভি এক্স উপাংশ, একটা ভি ওয়াই উপাংশ। তাহলে ভি 4 সেকেন্ডের মান কত হবে? ভি 4 সেকেন্ডের মান হবে সিম্পলি জাস্ট এক্স উপাংশে 4 সেকেন্ড টাইমে তোমার কতটুকু বেগ ছিল, আর ওয়াই উপাংশে 4 সেকেন্ড টাইমে তোমার কতটুকু বেগ ছিল, ঠিক আছে। আচ্ছা 3920 বলতেছো সবাই, হ্যাঁ আচ্ছা সবাই ভালো অ্যাক্টিভ আছো। সিদ্ধাতুল মুনতাহা বলতেছো 2771, দেখো তো একবার হিসাব করে দেখো তো যারা যারা 2771 বলতেছো, কারণ 2771 তো আর ম্যাক্স এর মান হওয়ার কথা না, কারণ যদি আর এর মানই হয় 3300, আর ম্যাক্স মানে কি সর্বোচ্চ কত যেতে পারে, তাহলে অবশ্যই মানটা বেশি হবে। একটু দেখো ক্যালকুলেশন করে দেখো, আমাদের আর এর মান ছিল হলো মেবি 3394 ছিল আমাদের আর এর মান, 3394.8
H1 ছিল r এর মান, তো r এর মানের থেকে অবশ্যই r max এর মানটা বেশি হবে, যেটা সর্বোচ্চ। আচ্ছা, তো এখন আমরা দেখি v 4 সেকেন্ড পরে আমাদের প্রাসে বস্তুটার গতি কত হবে। তো vx এর মান কত, আমরা যদি vx এর মানটা লিখি, vx উপাংশ কত মান হবে, যেটা আগে ছিল সেটাই আসবে, আনুভূমিক বেগ যেটা ছিল সেটাই আসবে, সাথে cos, যেহেতু এটা আনুভূমিকের সাথে এতটুকু ইফেক্ট ফেলছে, আনুভূমিক উপাংশের সাথে এটার ইফেক্ট হলো cos 30, তাইলে এইটা আমরা একটা মান পাইলাম cos 30 মেবি, আচ্ছা 196 √3/2 85 88 আচ্ছা, এখানে আমরা vx স্কয়ার একটা মান পাইলাম, আর vy এর মানটা দেখি, vy এর মানটা হবে 196 sin 30, যেহেতু বস্তুটা যাচ্ছে উপরের দিকে, জি এর দিক নিচের দিকে, তো দুইটা দিক ভিন্ন, আর ভেক্টরের দিকটা যদি ভিন্ন হয় আমরা জাস্ট মাইনাস দিয়ে দিলেই হয়ে যায়, কারণ cos 180 এর মান হলো -1, এর জন্য আমরা মাইনাস দিয়ে গুণ করতেছি, ঠিক আছে। তো মাইনাস gt জাস্ট gt, আর এখানে t এর মান কত 4 সেকেন্ড, তাহলে 196 sin 30 মাইনাস 9.8 আর হলো 4 সেকেন্ড। আচ্ছা, তো আমরা এখানে মানটা বসাই। আচ্ছা 196, সবাই একটু ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও তো, প্লাস একটু মুছি, একটু বড় করে লিখি তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তো vx এর মান কত ছিল আমাদের 196 আর হইলো cos 30 তার স্কয়ার ছিল, আর vy এর মান আমরা কত দেখতে পাচ্ছি 196 sin 30, তারপর মাইনাস হইলো 9.84, এইটার হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু আমাকে জানো তো কত আসে, বেগের মানটা কত আসে 4 সেকেন্ড পরে, বেগের মানটা কত আসে। তাসফিয়া বলছে 169.74, হ্যাঁ vx এর মান বলতেছে হইলো 169.74, আর হইলো আর vy এর মান বলতেছে 58.8। কেউ আমাকে একটু v এর মানটা জানাও তো, 4 সেকেন্ডে v এর মানটা, 4 সেকেন্ড পরে বেগের মানটা কত হচ্ছে আমাকে জানাও। জানো তো ফেরদৌস মিম বলছে vx এর মান 169.74 আর vy এর মান, কি আমাকে পুরো v এর মানটা একটু জানাইতে পারবা। v এর মানটা একটু জানাও, আমি বের করি। প্লাস 179.63 আসতে আসতে, তোমাদের এক একজনের এক এক রকম আসতেছে। 179.64, আমরা দেখি হিসাবটা করে দেখি, তোমাদের যেহেতু এক একজনের এক এক রকম অ্যান্সার আসতেছে, একটু হিসাব করে দেখি। এটার মধ্যে হলো 196 ইন্টু cos 30 স্কয়ার, তারপর হলো প্লাস হলো আমাদের 9.8 ইন্টু 4 প্লাস হলো 196 ইন্টু sin 30, এটা হচ্ছে
যারা যারা 179.63 দিছো তাদেরটা হয়েছে, অথবা 6-4 দিছো, এই কাদেরটা হয়েছে সিজাতের মধ্যে একটু দেখো 179.64 হবে। আচ্ছা জান্নাতুল মিমেরটা হয়েছে, আব্দুল সালামেরটা হয়েছে, বাবুরামদের দেখো 179.64 হবে অ্যান্সারটা। আচ্ছা আব্দুল সালাম 179.63, তারপর লুৎফর দিছে 179.64, তাসফিয়া দিছে 179.64। আচ্ছা যারা যারা 179.64 দিছে তাদেরটা হয়েছে। তো আমরা যদি থিটার মানটা তাহলে ইজিলি বের করতে পারি না? থিটার মানটা এখান থেকে কিন্তু বের করা যেত, জাস্ট এখানে নিই, তাহলে এইটার মান vy এর মান আর হলো vx এর মান, তাইলেই হয়ে গেল। তো থিটার মানটা কি tan ইনভার্স vy এর মান কত ছিল আমাদের 169.74 আর হলো 58.8। এটা তাহলে আমাকে কোনটা কত আছে তোমরা একটু জানাও, আমাকে একটু জানাও তো কোনটা কত আসে। সবাই একটু জানো থিটার মানটা কত আসে। আপনার রিয়ান 179.74। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটু থিটার মানটা জানাও, তুই আমাকে থিটার মানটা একটু জানাও। এই যে আচ্ছা যদি এরকম বলে থাকো, সবাই 70.89 দিচ্ছে, দেখি আমরা কি আসে। 169.74 58.8। আচ্ছা আচ্ছা তোমরা এইটা দেখি মেবি ভুল করে ফেলছো, আমারটা দেখি। আচ্ছা উপরে যাবে হলো vx টা যাবে, উপরে vx যাবে, তো উপরে যদি vx যায় কত আসে 58.8 আসে, আর নিচে হলো 169.74। এবার একটু জানো আমার 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 উপরে আসলে vx এর মানটা উপরে লিখেছি, কিন্তু আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, আচ্ছা আচ্ছা শোনো, যারা যারা 70 দিয়েছো তারাও আসলে vx এর মানটা আমার মতো উপরে বসেছিল। আচ্ছা আচ্ছা vx উপরে না, vy বাই vx। দেখাই আমি, থিটা সমান সমান হইলো tan ইনভার্স vy বাই vx। তো আমি এখানে এটা হলো vx এর মান আর এটা হলো vy এর মান। এখন একটু তোমরা জানো তো আমাকে কত আসে। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস মেম হয়েছে তোমারটা। থিটার মান আসবে আমাদের হলো 19.106, সিজাতুল মুনতাহাটা হয়েছে 19.106। এটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে জানাও। থিটার মানটা হবে 19.106, শাহিনুর আক্তার দিছো 19.106। আচ্ছা তারপর লুৎফর 19.106 দিছো, তারপরে অপূর্ব মেঘলা দিছো 19.106। আচ্ছা আব্দুল সালাম বলছো বুঝছো। আচ্ছা সবাই যদি বুঝে থাকো তারপর আমরা তাহলে এইটা যাই, এই অঙ্কটার লাস্টের পার্টটা যাই আমরা, ঠিক আছে। রাহিম মুস্তারি হয়েছে, তো এই অঙ্কটার লাস্টের পার্টটায় আমরা কি দেখতে পাচ্ছি, বলছি যে আমি 2500 মিটার দূরে, মানে কি আমাদের যদি এইটা হয় প্রাস, আমরা কি দেখছিলাম এইটা কত দূর যায়, মেবি হলো 3300 দশমিক কত যায় গেছে আমাদের, 33.94.7 মিটার গেছে, এটা ছিল আমাদের আর এর মান, ঠিক আছে। তো আমরা এমনি যে কোনো দূরত্বে কিন্তু আমরা এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর মানটা বের করা শিখছিলাম,
কিভাবে শিখছিলাম, আমাদের কত আসছিল, আমরা এটার একটা প্রমাণ করছিলাম, সেটা হলো প্রমাণের মাধ্যমে আমরা দেখাইছিলাম কি যে x tan থিটা নট মাইনাস হলো xg বাই 2 v নট স্কয়ার বাই cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই সূত্রগুলোর প্রতিবেদনগুলো আমাদের থিওরি ক্লাসে দেয়া আছে। আচ্ছা, আপনারা যারা যারা 19.1060 তাদের হয়েছে, তো দেখো এইটা আমরা সূত্রটা আমরা আগের ক্লাসে দেখছিলাম, কিন্তু আগের ক্লাসে আমরা আরো আরেকটা সূত্র আমরা হয়তো টাইমের কারণে প্রতিবেদন করতে পারিনি, তো আমাদের আরেকটা সূত্র কি ছিল, আরেকটা সূত্র ছিল হলো v নট স্কয়ার বাই sin 2 থিটা বাই মেবি g ছিল। হ্যাঁ, সূত্র আসলে মনে রাখাটা টাফ, একটু ক্লিয়ার করে লিখি। আর এর মান কি ছিল, v নট স্কয়ার sin 2 থিটা বাই g। ঠিক আছে, এখন আমরা দেখি কি করা যায়। তো আমরা y এর মানের মধ্যে দেখি r এর মানটা আনা যায় নাকি। তো x tan থিটাটা কমন নিই, কমন নিলে থাকে 1 বাই x স্কয়ার g হবে, এটা মেবি x স্কয়ার। আচ্ছা, তো 1 বাই xg বাই হলো 2v স্কয়ার v নট স্কয়ার cos স্কয়ার থিটা। তো আমরা এখন x tan আলফাটা এক্সট্রা কমন নিছি, তো tan আলফাটা আমরা যেহেতু এখান থেকে নিছি, তো এখান থেকে আমাদের সেটা পূরণ করে দিতে হবে tan থিটা। আচ্ছা, তো পরের লাইনে যাই আমরা, x tan থিটা 1 মাইনাস, এখন দেখুন তো আমরা কোনোভাবে এখানে কি ভিটা আনতে পারি কিনা। ভিটা কি, v নট স্কয়ার sin 2 থিটা বাই g, তাই না? এটাই আমরা আনার চেষ্টা করি, দেখি আনা যায় নাকি। x নিচে g টা নিয়ে যাই, g টাকে নিচে বসাই, এখানে দেখো tan থিটা আছে, আমি একটু বড় করে লিখলে হয়তো দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমি জিনিসটা বড় করে লিখতেছি। x tan থিটা 1 মাইনাস xg 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা। tan থিটা যেটা আছে, tan থিটাকে আমি sin থিটা cos থিটা আগে লিখি, তো sin থিটা উপরে যাবে cos থিটা, তো cos থিটা একটা কাটা চলে গেলে নিচে একটাই cos থিটা থাকে, তাই না? এই তো এরপর আমরা x tan থিটাটা সামনেই থাক, আমরা ভিতরে ক্যালকুলেশন করি 1 মাইনাস x টা লিখি, আর g টা যেহেতু উপরে আছে, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি g, তাই না? এবার দেখো 2 sin থিটা cos থিটা, তাহলে এটাকে কি লেখা যায়, sin 2 থিটা, আর আমাদের সাথে আছে কি v নট স্কয়ার। আচ্ছা, এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা কি আর না আমার আনুভূমিক পাল্লা না, এই জিনিসটাই তো আমাদের আনুভূমিক পাল্লা। তো এই জিনিসটা যদি আমাদের আনুভূমিক পাল্লা হয়, তাহলে আমরা কি এটা লিখতে পারি যে y সমান সমান হলো x tan থিটা 1 মাইনাস x বাই r। সবাই কি দেখছো, বুঝছো কিনা আমাকে একটু বলো। সবাই এইটুকু বুঝছো কিনা আমাকে বলো। না না, 10 তো তুমি কমন নিছো না, ভিতরে এইখানে ছিল না, এই জায়গায় 10 ছিল না, এর জন্য যেহেতু তুমি কমন না থাকা সত্ত্বেও তুমি যেহেতু বাইরে নিছো, গুণ করছো যেহেতু, তাহলে কি নিচে ভাগও করে দিতে হবে, এই কারণে 10টা নিচেই যাবে। বাবুরা আমাকে বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এইটুকু যদি দেখে থাকো, তো আমরা এই একটা সূত্র পেলাম কি, y x tan থিটা 1 মাইনাস x বাই r। ওকে, তো আমরা এই সূত্রটা দিয়ে আমরা 5 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। আমাকে কি বলছে, y 2500, তাই না? তাহলে x এর মান কত, 2500। ওকে, তো tan থিটা নটের মান কত ছিল আমাদের, tan থিটা নটের মান আমাদের হলো 30 ডিগ্রি, এই হলো। আবার কি 1 মাইনাস x এর মান কত, 2500, x এর মান 2500, আর r এর মান আমরা কত বের করছিলাম, 3300, 3394.7 ছিল আমাদের r এর মান, 3394.7।
আচ্ছা, এবার আমাকে জানাও y 2500 মান কত, মানে 2500 মিটার দূরে উচ্চতা কত ছিল প্রাসটার। এটা যদি হয় 2500 মিটার দূরত্ব, এখানে প্রাসের উচ্চতাটা কত এটা আমাকে জানাও। সবাই একটু জানাও y এর মানটা কত আসে। তোমরা সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও y এর মানটা কত আসে, আমিও করি ক্যালকুলেশন। সবাই একটু জানাও আমাকে যে শুভমিক বলছো আসি ওয়াই মানটা তোমাদের কত আসে আমাকে একটু জানাও। এই তো সাইফুলেরটা হয়েছে। তারপরে জান্নাতুল মিম অ্যানসার দিছো। যারা যারা 380.42 অথবা 41 বলছো তাদেরটা হয়েছে। তো আমাদের 2500 মিটার দূরে উচ্চতা হবে 380.42। তো রাহিম মুস্তারি অ্যানসার দিছো, সিদ্ধাতুল মুনতাহা অ্যানসার দিছো, তারপর হলো আবরার আরিয়ান অ্যানসার দিছো, সাইফুল ইসলাম দিছো। আচ্ছা ওকে, মেঘলা দিছো। ওকে, তো যদি সবাই অঙ্কটা তুলে থাকো তো আমরা পরবর্তী অঙ্কতে যাব। এবং তোমরা এই টাইমের মধ্যে একটু সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর কেউ পারলে আমাকে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু বলো, কোনো অঙ্কে যদি কারো কোনো সমস্যা থাকে। সবাই একটু ক্লাসটা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তো আমরা এরপর অঙ্কটা যাব। এই অঙ্কটার ব্যাপারে, এই অঙ্কটা থিওরিটার ব্যাপারে তোমাদের সাথে আমি একবার আলোচনা করছিলাম। তো অঙ্কটা আমি তুলি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে আমাকে জানাও। আচ্ছা, অঙ্কটা যদি আমার থিওরি ক্লাসটা করে থাকো তাহলে তোমাদের এক লাইনেই হয়ে যাওয়ার কথা। আর না হলে আমরা দেখাবো, সমস্যা নেই। ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে একটি পড়ন্ত বস্তু হাতের লেখা না বুঝলে বললো, কারণ আমার হাতের লেখাটা একটু খারাপ তো। আঘাত করার জন্য 500 মিটার দূরে হতে 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো। গুলিটাকে তোমার আনুভূমিকের সাথে কত করে নিক্ষেপ করতে হবে। আনুভূমিকের সাথে কত কোণে, আমি প্রশ্নটা রিডিং করে শোনাবো, সমস্যা নেই। কত কোণে নিক্ষেপ করতে হবে। সবাই একটু প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে তুলে নাও। সবাই কি প্রশ্নটা তুলছো? সবাই কি প্রশ্নটা তুলছো কিনা আমাকে একটু জানাও। সবাই কি প্রশ্নটা তুলছো, এই প্রশ্নটা?
আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বলছে যে ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে, মানে ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে একটা পড়ন্ত বস্তু কে নিক্ষেপ করে, তো পড়ন্ত বস্তুটাকে নিক্ষেপ করে আঘাত করার জন্য 500 মিটার দূরে অবস্থিত ভূমিতে 500 মিটার দূরে যেখান থেকে বস্তুটা পড়ছে তার থেকে 500 মিটার দূরে, মানে আনুভূমিক দূরত্বে অবস্থিত একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলো। গুলিটিকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে? এটা হলো মেবি বুয়েট 5-6 সালের প্রশ্ন। আচ্ছা সাইফুল বলতেছো লেখা বোঝা যাচ্ছে না, আমি বলি, আমি জিনিসটা ছবি আঁকে দেখাই। দেখো এই মনে করো যদি আমাদের এটা যদি ভূমি হয়, এটা থেকে 300 মিটার উচ্চতা একটা বস্তু আছে যেটাকে নিচে পড়া শুরু করবে কখন? যখন আমি গুলি নিক্ষেপ করবো। যখন আমি গুলি করবো তখনই বস্তুটা নিচে পড়া শুরু করবে। এটা 300 মিটার উচ্চতা আছে, একটা পড়ন্ত বস্তু, এটা নিচের দিকে পড়তেছে, নিচের দিকে বসতেছে এই বস্তুটা। তো আমি এখান থেকে বলবো যে আমি কত কোণে নিক্ষেপ করলে গুলিটাকে আমার কি বলে বস্তুটাকে আঘাত লাগবে এখান থেকে আমি। আর এই যে দুইটার মাঝে দূরত্ব হলো 500 মিটার, যেখান থেকে আমি গুলিটা করছি তাদের আনুভূমিক দূরত্ব হলো 500 মিটার। এবার প্রশ্নটা বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা এবার কি প্রশ্নটা বুঝছো? তাহলে আমি অঙ্কটার দিকে যাই। আচ্ছা ওকে, তো আমরা যখন থিওরি ক্লাস আলোচনা করছিলাম তখন আমরা দেখছিলাম যদি বস্তুটাকে ঠিক, মানে বন্দুক থেকে গুলিটাকে ঠিক আমি যদি বস্তু বরাবর গুলি করি, ঠিক আছে, তাহলে অবশ্যই বস্তুটাকে হিট করবে, সবসময় করবে। তো আমরা যদি সেইখান থেকে সেই কনসেপ্টটা নিই, মানে আমি এই বরাবর যখনই বস্তুটা নিচের দিকে পড়ছে ঠিক সেই সময় যদি আমি গুলিটা ওই বস্তুটা বরাবর নিক্ষেপ করি, সবসময় গুলিটা এই বস্তুটাকে আঘাত করতে বাধ্য, ঠিক আছে, সবসময় আঘাত করবে। আমরা এটা কিভাবে দেখেছিলাম যে বস্তুটার গুলিটা যতটুকু বেগে নিচে নামতেছে, মানে হাফ জিটি স্কয়ার, এই বস্তুটা হাফ জিটি স্কয়ার ভাবে নামতেছে, এই কারণে বস্তুটা সবসময় গুলিকে আঘাত করবে। যদি আমরা সেই কনসেপ্টটা ইউজ করি তাহলে এখানে থিটার মানটা কত, মানে কতটুকু কোণে নিক্ষেপ করতে হবে আমরা সেটা ইজিলি বের করতে পারি। কিভাবে? এই যে টেন থিটা সমান কত? লম্ব বাই ভূমি, তাহলে 3/5 আসে। আর তাহলে থিটার মান আসে হইলো 10 ইনভার্স 3/5, 10 ইনভার্স 3/5, 10 ইনভার্স 3/5 এর মানটা একটু কেউ ভালো আমাকে জানো? এইভাবে এইটুকু বুঝছো কিনা আমাকে বলো। আমি এবার অঙ্কটা একটু বিস্তৃত আকারে করব। এইটা যারা থিওরিটা করছে আমার থিওরি ক্লাসে তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে যে সবসময় আঘাত করবে। আমি হয়তোবা গ্রুপে এটার একটা ভিডিও দিছিলাম, যে এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দিছিলাম। তো এবার আমরা একটু অন্যভাবে অঙ্কটা করি, ঠিক আছে? এবার আমরা একটু মনে করো প্র্যাকটিক্যাল হইতে নম্বরটা করি। মনে করো আমরা জানি না ওই থিওরিটা, তো আমরা কিভাবে করতে পারি? এই বস্তুটা এখান থেকে নিচে পড়বে, ওকে, ঠিক যেই মুহূর্তে নিচে পড়বে সেই মুহূর্তে আমি 500 মিটার দূরে অবস্থিত, তো আর এটা হলো 300 মিটার উপরে অবস্থিত। তো আমি ঠিক যেই মুহূর্তে গুলিটা নিক্ষেপ করব সেই মুহূর্তে বস্তুটা উপর থেকে নিচে পড়া শুরু করবে। মনে করো বস্তুটাকে কেউ ধরে রাখছে, ঠিক আমি সেই যেই মুহূর্তে গুলি করব সেই মুহূর্তে বস্তুটা নিচে পড়বে, ওকে। তো আমাকে জিজ্ঞেস করছে কোনটা কত, থিটাটা কত। আমি একটা ভাবে তো বের করলাম, যেহেতু আমরা জানি যে সবসময় নিক্ষেপ করলে আঘাত করবে যদি আমি সেম করে বস্তুটা বরাবর গুলিটা করি। কিন্তু আমরা ওই থিওরিটা কনসেপ্টটা ইউজ না করে আমরা নর্মাল একদম ম্যাথমেটিক্যাল ওয়েতে আগানোর চেষ্টা করি। তো ধরি আমরা টি সময় পরে বস্তুটা মিলিত হবে। মিলিত হবে মানে কি? আঘাত করবে। টি সময় পর বস্তুটা মিলিত হবে, আঘাত করবে, ওকে। টি সময় পর আঘাত করবে, টি সময় পর আঘাত করবে। এখন টি সময় আনুভূমিক বস্তুটা কত ঢুকে যাবে, যেমনই প্রাস হোক না কেন, আসলে কিন্তু যাবে হলে এরকম, তাই না? আমরা জানি যে জি আছে যেহেতু, তাই এটা একদম পারফেক্টলি এই বরাবর যাবে না। জি এর কারণে এর কিছু পতন হবে বস্তুটার। আমরা প্রাসের গতিপথ দেখছি না, জি এর কারণে কি হয়, এটা কি সারা সময় আমি যখন নিক্ষেপ করি এটা কি সবসময় এরকম বরাবর চলে যায় মহাকাশের দিকে? না, যায় না। এটা আনুভূমিকভাবে কিছুটা পতন হয়। পতনটা আমি দেখানোর চেষ্টা করছিলাম যে পতনের মাধ্যমে যতটুকু এই প্রাসের পতন হচ্ছে ওই বস্তুটার উপর থেকে ঠিক সেম পতন হচ্ছে। তো আমরা আপাতত ওইটা না দেই, আমরা এইটা ইউজ করি যে টি সময় পরে আঘাত করবে। তো টি সময় এই বস্তুটা কতটুকু দূরত্ব যাবে? টি সময় যদি xt হয় অবশ্যই vxt
যেহেতু আনুভূমিক দূরত্বটাই আনুভূমিক বরাবর, যেহেতু কোনো ত্বরণ নাই, মন্দন নেই, আছে কত কোন বরাবর, উলম্ব বরাবর আছে। উলম্ব বরাবর কিসের মন্দন আছে? ওই যে আমি যে জি এটা আছে অভিকর্ষতম সেটার মন্দন আছে, কিন্তু এখানে তো নাই ভিটি, এটা ভিটি তো। এখন দেখো ভি নট কজ থিটা নট, আমি বললাম এটা থিটা, আচ্ছা থিটা থ্রি, এই একটা সূত্র পাইলাম। এবার আমরা জানি কি এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, এটা তো আমরা জানি তাই না, একটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। ওকে, এই আমরা একটা দিলাম, একটু প্রশ্নটা মুছছি, তোমরা সবাই হয়তো বা প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নিছো আশা করি। এবার দেখি আমরা টি সময় পরে এই বস্তুটাকে কিছুটা নিচে পড়বে, পড়বে, এই উচ্চতা বরাবর নিচে পড়বে তাই না। তাহলে ভূমি থেকে এটার উচ্চতা তখন কত থাকবে? এইটুকু তখন উচ্চতা কত থাকবে? 300 মাইনাস এইচ। যেহেতু এইচ উচ্চতা এইচ বরাবর নিচে পড়ছে, দেখো টি সময় ধরে এটা এইচ টুকু নিচে পড়ছে। আমরা ধরলাম যে এইচ যখন উচ্চতা থাকবে, এই এইচ উচ্চতা ধরলাম এইটা থেকে এটা এইচ উচ্চতা যখন নিচে পড়বে তখন এই বস্তুটাকে আঘাত করবে। তো এখন তাহলে ভূমি থেকে এটা কত করে আছে? 300 মাইনাস এইচ। এটা হলো উপরের পরন্ত বস্তু, এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে। এবার আমরা এটার ক্যালকুলেশন করি। এবার আমরা ওয়াই এর একটা সূত্র দেখছিলাম আমরা সময়ের সাপেক্ষে। ওয়াই সূত্র লাগবে না, ওয়াই আমরা নরমাল সূত্র জানি কি, ওয়াই বরাবর যদি এইচ হয় এইচ ইকুয়াল টু কি করছিলাম, ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এই সূত্রটা আমরা সবাই দেখছি তাই না, ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এই সূত্রটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কি ছিল সূত্রটা? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, অথবা প্লাস হইতে পারে, এটা কোনো ম্যাটার না, এটা হলো জাস্ট দিকের জন্য। আচ্ছা, তো এখন আমরা যখন বলছিলাম যে এই সূত্রগুলো অ্যানালগাস ছিল প্লাসের সূত্রগুলো, তো আমরা এখন ইউ এর অ্যানালগাসটা কি? ইউ এর অ্যানালগাস ছিল ভি নট সাইন থিটা টি আর মাইনাস হাফ জিটি স্কয়ার। ওকে, তো এই জিনিসটা আমরা এখানে বসাই, এই উচ্চতা থাকবে, এটাই তো আমরা ওয়াই বলছিলাম, মনে আছে যে টি সময় পরে বস্তুটা কত উচ্চতা থাকবে। তো এটা আমরা লিখি পাশে ভি নট সাইন থিটা টি, এটা টি আর হলো হাফ জিটি স্কয়ার। এবার একটা জিনিস দেখো তো, 2 নম্বরেতে আমরা কি পাচ্ছি? এইচ এর মান আর হাফ জিটি স্কয়ার মান একই, তাহলে উভয় পাশ থেকে এটা বাদ গেল, তাহলে কি থাকে? তাহলে থাকে হলো 300 ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি। ওকে, এইটুকু পর্যন্ত তো আমরা আসলাম, আর অল্প একটু বাকি আমাদের। তো আমরা দেখো এখন কি আমরা xt এর মান কত বলো তো? xt এর মান 500 না? এই যে আমরা xt এই বরাবর তো যাবে, টি সময় ধরে তো আনুভূমিক দূরত্ব হলো x 500, তাহলে আমরা এখন 1/3 করতে পারি না? না, 2/3, 3/1 করি, কারণ আমাদের tan থিটা আনতে হবে। তো 3 ভাগ হইলো 1, তাহলে কত আসে? 3 হইলো 300/500। ওকে, আর v উপর হইলো v নট সাইন থিটা তারপর t, আর নিচে হইলো v নট cos থিটা আর t। t কাটা, v নট কাটা, কারণ v নট কখনো শূন্য হবে না, তাহলে বস্তুটার প্রাস হতো না। আমরা তো জানি না 0/0 কাটাকাটি করা যায় না। আচ্ছা, ওকে, তো 3/5 আর এই পাশে আসলে হলো sin থিটা বাই cos থিটা tan থিটা। তাহলে আমাদের থিটার মান কত? tan ইনভার্স 3/5। ওকে, হ্যাঁ, আমরা আমাদের ওই থিওরি ছাড়াই আমরা এটা মিলানোর প্রমাণ করার চেষ্টা করলাম। তাহলে আমাদের কি আসলে মান হলো tan ইনভার্স 3/5। এবার আমাকে একটু জানাও যে সবাই বুঝছো কিনা, দেখি কত আসে 3/5 এর মান। tan ইনভার্স 3/5। ওকে, যারা যারা 30.96 বলতেছো তাদেরটা হইছে। এবার সবাই আমাকে বলো যে আমি যা পড়াইছি সেটা বুঝছো কিনা। অ্যানসারটা হলো 30.96 ডিগ্রি অবশ্যই। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মিম দিছো, অ্যানসার সঠিক অ্যানসার হইছে। শাইনুর আক্তারের সঠিক অ্যানসার হইছে। তারপরে মেঘলা, তারপর জান্নাতুল ফেরদৌস মিম, তারপর সিদ্ধাতুল মুনতাহা, বাবুরামদের সবার আগে বলছে 30.96। আচ্ছা, আর কপি মল্লিক বলছে 30.96, বুঝছো? আচ্ছা, সবাই যদি বুঝে থাকো তারপর আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। সবাই আমাকে বলো যে বুঝছো কিনা।
সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদের মধ্যে মেনশন করে দাও। তবে ক্লাসটা শেয়ার করে আর মেনশন করে আমাকে একটু জানাবো। তা আমরা পরের টপিকটা যাই, পরের টাইপের অঙ্কে। এটা একটু জটিল হবে, তবে আমরা একটা সূত্র প্রতিপাদন করছিলাম 1 নম্বর অঙ্কটা করার সময়, ওইটা যদি ইউজ করি তাহলে সোজা হবে। আমি প্রশ্নটা তুলি, তোমরা সবাই আমার সাথে প্রশ্নটা তুলে শুরু করো। বললাম যে বুঝছো, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা প্রশ্নটা তুলে শুরু করি, সবাই আমার সাথে তুলো। এটা মেবি 3 নম্বর অঙ্ক। এখন হচ্ছে আনুভূমিক এটা নিক্ষিপ্ত লিখছি, একটি কণা এগারো মিটার ও 22 মিটার দূরে অবস্থিত 3 মিটার ও 4 মিটার উঁচু দুটি, আচ্ছা তাহলে দুটো এই ব্যাপারটা দুটি কোনোরকম অতিক্রম করে। নিক্ষেপণ বেগ কত? এই অঙ্কটা করো, আমি এই টাইপের একটা অঙ্ক এসডব্লিউ দিব এরপরে। সবাই প্রশ্নটা তুলছো কিনা আমাকে একটু বলো। আমি তোমাদেরকে প্রশ্নটা রিডিং করে বলতেছি। আনুভূমিক তলের একটা বিন্দু, ঠিক আছে, একটা বিন্দু হইতে একটা কণা নিক্ষিপ্ত হয়েছে। নিক্ষিপ্ত হওয়ার পরে 11 ও 22 মিটার দূরে অবস্থিত। জিনিসটা যদি ছবি আঁকে দেখাই, এই ছবিটা হলো এরকম যে এটা প্রাস, ঠিক আছে, এটাই তো আমাদের প্রাস। তো বলছে 11 মিটার দূরে 3 মিটার উচ্চতার একটা দেয়ালকে অতিক্রম করে, 3 মিটার উচ্চতার একটা দেয়ালকে অতিক্রম করে 11 মিটার দূরে। ওকে, আর বলছে যে 4 মিটার আরেকটা দেয়ালকে অতিক্রম করে, একদম কোন রকম অতিক্রম করে বলতে একদম টাচ লাগে এরকম অবস্থা। ঠিক আছে, তাহলে এটা কত দূর অতিক্রম করে? 22 মিটার দূরে। ওকে, সবাই এখন জিজ্ঞেস বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, সবাই কি প্রশ্নটা তুলছো? অঙ্ক করার সময় প্রশ্নটা হয়তো মুছা লাগতে হবে। সবাই প্রশ্নটা তুলছো কিনা আমাকে একটু জানো। সবাই যদি প্রশ্নটা তুলে থাকো আমাকে একটু জানাও। ডান উত্তর বস্তু আছে। সবাই প্রশ্নটা তুলে থাকলে আমাকে জানো। আচ্ছা, জানো তো প্লেটোস লিঙ্গ বলছো, তুলছো, ঠিক আছে। তো আমরা এবার অঙ্কটা শুরু করি। আমি একটা বস্তু তুলছো, আচ্ছা ঠিক আছে। তো আমরা এবার অঙ্কটা শুরু করি। এখানে আমার কাছে ডিটেইলস আছে কি কি। 11 মিটার দূরে আমার উচ্চতার দেয়ালটার কত ছিল? 3 মিটার। আর 22 মিটার দূরে দেয়ালটার উচ্চতা ছিল 4 মিটার। তো আমরা এটাকে কি কি পাচ্ছি আমরা এখানে? এই x এর জন্য এইটা যদি x1 হয়, এটা যদি y1 হয়, আর এটা হলো যদি x2 হয়, এটা যদি y2 হয়। ওকে, মোটামুটি আর কিছু মান তো আমাদের দেয়া নাই। আমাদেরকে কি করতে বলছে? নিক্ষেপণ বেগটা কত, মানে v0টা কত। তো আমরা শুরু করি।
তো আমরা একটা সূত্র দেখছিলাম কি y is equal to x tan theta 1 minus x by r। ওকে, এই সূত্র আমরা দেখছি, আমরা এক নম্বর অঙ্কে এটার প্রতিপাদনটা করে দেখছি যে কিভাবে আসছে সূত্রটা। তো আমরা এটাতে মানগুলো জাস্ট ইনপুট করি। 3 মিটার উচ্চতা ছিল কত, 11 মিটার দূরে, আর tan থিটার মান তো আমরা জানি না, আর এখানে হলো 1/11 বাই r এর মান আমরা জানি না। আমরা মোটামুটি থিটার মানটা আর এর মানটা বের করা লাগবে, যেহেতু আমরা আর এর একটা সূত্র জানি কি, আর এর একটা সূত্র আমরা জানি না। একটু দেখি, তোমরা হয়তো দেখতে পাবো না। আচ্ছা, তো আর এর একটা সূত্র আমরা কি জানি, আর এর আমরা একটা সূত্র জানি না এরকম যে r is equal to v naught square sin 2 theta by g। দেখ এখানে আর এর মানটা যদি আর থিটার মানটা যদি বের করতে পারি, v এর মানটা আমরা অটোমেটিক বের করতে পারবো। ওকে, তো আমরা সেটাই চেষ্টা করি। তো এটা এক নম্বর ইকুয়েশন, আর দুই নম্বর ইকুয়েশনটা হলো tan theta 1/22 বাই হলো r। এরপর কি করলে ভালো হয়? আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি 1/2 করি, 1/2 করে দেখি কি আসে। 1/2 তাহলে কি আসে, 3/4 আসে। 1/2 আসবে কারণ 11 আর 22 কাটাকাটি চলে গেলে, তাহলে 1/2 tan থিটা কাটা। আর কি থাকে এখানে, উপরে থাকে হলো 1 minus 11 by r, আর নিচে থাকে হলো 1 minus 22 by r। এখন আমাদের জাস্ট এখানে r এর মানটা আননোন, এটাকে গুণ করে দিই ওই পাশে, তাহলে থাকে কি 6 minus 22 into 6 by r, আর এই পাশে যেহেতু 4টা আসছে তাহলে কি থাকে 4 minus 44 by r। এখান থেকে এটা বাদ চলে গেল, তাহলে থাকে 2, তাহলে এই পাশে প্লাস করে দিই, আর যেহেতু কমন যাচ্ছে 22 into 6 plus minus 44। এবার 8টা এই পাশে যাই, 2টাকে দিয়ে ভাগ করে দিই। সবাই একটু আমাকে ক্যালকুলেশন করে জানাও যে আর এর মানটা কত আসে, আর এর মানটা কত আসে আমাকে একটু জানাও। 22 into 6 মাইনাস হলো 44 বাই হলো ভাগ হলো 2, 44। আর এর মানটা কত আসে সবাই একটু আমাকে জানাও। আর এর মানটা আসে 44। আর মানটা 44 আছে। এবার আমাদের থিটাটা বের করা বাকি। তো আমরা প্রথম একটা ইকুয়েশন পাইছিলাম কি 3 into 11 tan থিটা আর 1 minus 11 by r। আর এর মান এখন আমরা জানি, আর এর মানটা আমরা এখানে বসাই দিই ডাইরেক্ট, তাহলে 44 আর এর মান, তাহলে 1/4 আসে এখানে। ওকে, তা আমাদের আর কি কি বের করা বাকি, এবার আমরা জাস্ট থিটার মানটা বের করা বাকি যেহেতু, তাহলে আমরা এখানে শুরু করি। 3/11 আসে, এখানে আসে tan থিটা, মাঝে আসে হলো 4 1 minus, তাহলে 3। ওকে, তাহলে এইটা এই পাশে চলে গেলে তাহলে থাকে কত, নিচে 12 আর 33। Maybe আচ্ছা 44 যারা যারা বলছো আর এর মান তাদের হয়েছে, জান্নাত ফেরদৌস মিম বলছো 44, তারপরে অপি মল্লিক বলছো 44, তারপরে মেঘলা, তারপরে রাহিম মুস্তারি, সবাই বলতেছো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আর এর মানটা এক নম্বর ইকুয়েশনে বসাচ্ছি। এক নম্বর ইকুয়েশনটা ছিল আমাদের এরকম যে 3 equal to, মানে আমরা যে একটা সূত্র বের করছিলাম সেটা আমাদের জাস্ট মানটা বের করে এরকম আসলো। ওকে, তো এই আসলো। তো এখান থেকে আমরা 4টাকে উপরে দিচ্ছি আর 3টাকে যদি নিচে দিই তাহলে কি থাকে, এখানে গেল, তাহলে ইকুয়েশন থাকে 3/4, তাহলে
টেন থিটা সমান সমান কি আসে? টেন থিটা সমান সমান আসে 3 ইন্টু 4 আর এগুলো আবার নিচে 3 ইন্টু 11। তাহলে 3 3 কাটা, এটা থেকে 4 ইন্টু 11। টেন থিটার মান আমরা পাইছি 4 ইন্টু 11। তাহলে থিটার মান কত আমাদের? থিটার মান আসবে হলো টেন ইনভার্স 4 ইন্টু 11। 4 ইন্টু 11 এর মানটা কত আসে একটু আমাকে সবাই জানাই দাও। সবাই একটু আমাকে জানাই দাও 10 ইন্টু 4/11 এর মান কত আসে? সবাই এই থিটাটার মান আমাকে জানো। আচ্ছা, তো থিটার মান আসে হলো কত? 19.98 ডিগ্রি। ওকে, তো সিদ্ধাতুল মুনতাহা বলছো 19.983। আচ্ছা, অপি মল্লিক অ্যানসার দিছো। তারপর হলো অপি মল্লিক বলছো। ওকে, মেঘলা অ্যানসার দিছো। যারা যারা আসো সবাই একটু অ্যানসার দিয়ে চেষ্টা করো। ওকে, এখন জাস্ট আমরা আর এর মধ্যে মানটা ভ্যালু ইনপুট করি। ভি নট স্কয়ার এপাশে হলো sin 2 থিটা, তাহলে 2 ইনটু 19.98 19.98 আর নিচে হইলো আমাদের জি। আর এর মান কত? 44। তার মানে ভি এর মানটা কত আসবে? এবার জাস্ট ভি এর মানটা বসাই, কত আসে? তাহলে ভি নট ইজ ইকুয়াল টু কত? 44 ইনটু 9.8 বাই হইলো sin 2 ইনটু 19.9। ওকে, ভি এর মানটা এটা, এই রুট ওভার এটা রুট থেকে। আচ্ছা, তারপর রাহি মোস্তারি অ্যানসার দিছো, নীলিমা এস দিছো, লুৎফর অ্যানসার দিছো, তারপর হলো শাহিনুর আক্তার দিছো, আবির অ্যানসার দিছো। ওকে, যারা যারা 19.983 দিছো তা হইছে। তো ভি নট এর মানটা সবাই একটু আমাকে জানাও। আমি ক্যালকুলেশন করি, তোমরা একটু ভি নট এর মানটা আমাকে জানাও। sin কেউ আমাকে একটু ভি নট এর মানটা জানো। ভি নট এর মানটা তোমাদের কত হচ্ছে আমাকে একটু জানাও। আমি ততক্ষণে পরের প্রশ্নটা তোলা শুরু করি। সবাই একটু ভি নট এর মানটা আমাকে জানাই দাও। আচ্ছা, হ্যাঁ, যারা যারা হ্যাঁ সিদ্ধাতুল মুনতাহাটা হয়েছে 25.91। তারপর জান্নাতুল ফেরদৌস মিম দিছো, অ্যানসার হইছে। তারপরে মেঘা অ্যানসার হইছে, শাহিনুর আক্তার অ্যানসার হইছে। ওকে, তো আমি তোমাদেরকে একটা অঙ্ক এসডব্লিউ দিই, এটা করো, তারপর আমরা সামনে আরেকটা অঙ্ক দেব। ইলেভেন্স হইছে। ওকে, তো প্রশ্নটা সবাই আমার সাথে তুলো। এটা হলো তোমাদের হোমওয়ার্ক প্রবলেম। বলছে
চিত্রে আমি চিত্রটা আঁকাই দেবো। চিত্রে এ থেকে ই পর্যন্ত যাওয়ার সময় ই থেকে এফ পর্যন্ত যাওয়ার সময় 2 সেকেন্ড। আর হইল এফ থেকে বি পর্যন্ত যাওয়ার সময় 2 সেকেন্ড। ইএফ এর মান কত? আর চিত্রটা হলো এরকম। রাস্তা বেগ হইল 40 মিটার পার সেকেন্ড। আর কোনো ইনফরমেশন আচ্ছা। তো প্রশ্নটা আমি তোমাদেরকে আরেকবার বলতেছি, ঠিক আছে? এটা হলো তোমাদের হোমওয়ার্ক প্রবলেম। তো সবাই প্রশ্নটা আমি বলতেছি, শোনো। প্রশ্নটা বলছে যে চিত্রে এ থেকে বি মানে এটা একটা প্লাস, ঠিক আছে? এ থেকে ই পর্যন্ত যাওয়ার সময়, এ থেকে ই পর্যন্ত যাইতে মানে এখান থেকে এইটুকু পর্যন্ত যাইতে আমাদের সময় লাগছে কত? 2 সেকেন্ড। ওকে। আর বলছে ই থেকে এফ পর্যন্ত যাওয়ার সময় হলো 2 সেকেন্ড। এই ই থেকে এফ পর্যন্ত আসছে 2 সেকেন্ডে। এইটুকু 2 সেকেন্ড, এইটুকু যদি 2 সেকেন্ড হয়, এইটুকু 2 সেকেন্ড আর এইটুকু 2 সেকেন্ড। তো ই থেকে এফ পর্যন্ত যাওয়ার সময় 2 সেকেন্ড, ই থেকে এফ পর্যন্ত 2 সেকেন্ড, আর হলো এফ থেকে ডি গেছে 2 সেকেন্ডে। আমাকে জিজ্ঞেস করছে এই ই থেকে এই এফ এর দূরত্ব কত। ওকে। ই পয়েন্ট থেকে এফ পয়েন্টের দূরত্ব কত? এটা হলো তোমাদের হোমওয়ার্ক প্রবলেম। সবাই প্রশ্নটা তুলছো কিনা আমাকে একটু জানো। আচ্ছা, সামিয়া জাহান বলছে কিছু বুঝতে পারছো? আমি আরেকবার বলতেছি, শোনো। বলছে চিত্রে এ থেকে ই পর্যন্ত যাওয়ার সময় হলো 2 সেকেন্ড, মানে এই এ পয়েন্ট থেকে ই পয়েন্ট পর্যন্ত গেছে 2 সেকেন্ড। তারপর বলছে ই থেকে এফ পয়েন্টে গেছে 2 সেকেন্ড, আর এফ থেকে ডি পয়েন্টে গেছে 2 সেকেন্ড। এটাকে প্লাস আমি এখানে নানান গতিপথের জন্য কত সময় লাগে সেটা আমাকে তোমাকে বলতেছি। তো জিজ্ঞেস করছে ই আর এফ পয়েন্টের মধ্যে দূরত্ব কত, যদি এই প্লাসটার বেগ কত বলছে, প্লাসটা কত বেগে আদি বেগে নিক্ষেপ করা হয়েছে? 40 মিটার পার সেকেন্ড বেগে। 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মিম বলছে বুঝছো। আচ্ছা, সামিয়া জান বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস তুলছো, সবাই তুলছো কিনা আমাকে একটু বলো। সবাই একটু আমাকে বলো যে তোমরা সবাই তুলছো কিনা। ই আর এফ এর দূরত্ব কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তামিনা তার বলছো বুঝছো। আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা বলছো বুঝছো। আচ্ছা, তুলছো। আচ্ছা, সবাই যদি তুলে থাকো তো আমরা এরপরে আরেকটা অঙ্কে যাই। এটাতে আমরা প্লাসটাকে আর আর দুইটা অঙ্কের মাধ্যমে আমরা প্লাসটা শেষ করার চেষ্টা করব। এরপর আমরা হলো কৌণিক গতিতে যাব। সবাই তুলছো কিনা আমাকে একটু জানো। আচ্ছা, নেক্সট তুলছো। তো আমি প্রশ্নটা তুলি, সবাই আমার সাথে একটা প্রশ্নটা তুলো। একটু বড় অঙ্ক। এইটা করলে আশা করি একদম ক্লাসের সব টপিকগুলো একদম ক্লিয়ার হবে, ভালো মতো ক্লিয়ার হবে। এই অঙ্কটা করার পরে ক্লাসের সব টপিক আশা করি সব ভালো মতো ক্লিয়ার হবে। যতগুলো টাইপ ছিল, যে উপর থেকে বিল্ডিং এর উপর থেকে নিচে পড়া, অথবা নিচ থেকে বিল্ডিং এর উপরে যাওয়া, অথবা বিমানের, এটা বিমানের পরে দেখাবো। আর আগে আমরা এইটা দেখি, ঠিক আছে? সবাই একটু প্রশ্নটা আমার সাথে তুলো। প্রশ্নটা হইল 24.5 মিটার উঁচু একটি
টাওয়ারের শীর্ষ হতে, সবাই ক্লাসটা শেষে আমার থিওরি ক্লাসটা দেখে নিও, তাহলে হয়তো এই অঙ্কগুলো বুঝতে আরো সুবিধা হবে। একটি বস্তু, আর আমি এই অঙ্কটা তুলে আমি আবার রিপিট করতেছি কারণ হাতের লেখাটা একটু আমার খারাপ তো। 39.2 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে শূন্যে নিক্ষেপ করা হবে। শূন্যে নিক্ষেপ করা বস্তুটি টাওয়ারের পাদদেশ থেকে কত দূরে মাটিতে পতিত হবে। মাটিতে পড়ার মুহূর্তে বেগ কত, ভি কত। বিশাল অঙ্ক, সবাই একটু এখন থেকে তোলা শুরু করো, আমি তোমাদেরকে রিডিং করে শোনাচ্ছি, মানে আমার লেখাটা যেহেতু খারাপ আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু কমপ্লেক্স হবে কিন্তু সমস্যা নেই, তোমরা থাকো, সোজা করে আমরা দেখানোর চেষ্টা করবো। বলছে কি 25 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ হতে, ঠিক আছে, 25 মিটার উঁচু একটা টাওয়ারের শীর্ষ হতে একটা বস্তু 39 আমরা এখানে পয়েন্ট করি কি কি আছে। টাওয়ারের উচ্চতা কত আছে 24.5 আছে। একটা বস্তুকে আমরা কত বেগে নিক্ষেপ করছি, এটাকে আমরা যদি এইচ দিই, আমরা কত বেগে নিক্ষেপ করছি, ভি নটটা হলো এটা 39 বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে নিক্ষেপ করেছে। আমাদের থিটা নট কত, থিটা নট হলো 30 ডিগ্রি, ওকে। শূন্যে নিক্ষেপ করা হয়েছে। বলছে বস্তুটি টাওয়ারের পাদদেশ থেকে কত দূরে মাটিতে পতিত হবে, তার মানে সিনারিটা হলো এরকম, এটা হলো সেই টাওয়ার, হ্যাঁ। তো এইটার উপর থেকে তুমি এইভাবে নিক্ষেপ করছো, এইটা এইভাবে পড়ছে, বুঝছো জিনিসটা। এইটার উপর থেকে তুমি এই টাওয়ারের উপর থেকে, কারণ টাওয়ারের উচ্চতা কত দিয়ে আছে 24.5 মিটার, তুমি কত করে নিক্ষেপ করছো, আনুভূমিকের সাথে কত করে নিক্ষেপ করছো, তুমি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে নিক্ষেপ করছো। তোমার নিক্ষেপের বেগ কত ছিল, ভি নটের মান ছিল তোমার 39.2। জিজ্ঞেস করছে তোমার মাটি থেকে কত দূরে পতিত হবে, তার মানে এইটা থেকে এইটুকুর দূরত্ব কত, এই আনুভূমিক পাদদেশ থেকে আনুভূমিকের দূরত্ব কত, এই একটা। আর হলো তোমার মাটিতে পড়ার ঠিক মুহূর্তে, মানে এইখানে তোমার বেগটা কত, এখানে তোমার ভি এর মানটা কত, মানটা বের করতে পারলে দিকটা বের করতে পারো, ভি এর মানটা। সবাই প্রশ্নটা তুলছো কিনা আমাকে একটু জান, সবাই কি প্রশ্নটা তুলছো? সবাই প্রশ্নটা তুলছো কিনা আমাকে একটু জানো। আচ্ছা, শাহানু আক্তার তুলছো, সবাই প্রশ্নটা তুলছো? আচ্ছা, সিদ্ধার্থ মন্দার বলছো তুলছো, আচ্ছা শাহানুর একটা তুলছো, লুৎফর তুলছো, ইমন এসএস নিসি, আচ্ছা সবাই যদি তুলে থাকে আমাকে একটা সেকেন্ড টাইম দাও, অনেক যারা যারা তুলছো একটু সবাই একটু ক্লাসটা মেনশন করে দাও, সবাই ক্লাসটা মেনশন করে একটু শেয়ার করে আমাকে জানাও। আচ্ছা, সবাই যদি তুলে থাকো আমরা অঙ্কটার দিকে যাই, ওকে, অঙ্কটার দিকে যাই। তো এই বস্তুটা উপরের দিকে গেছে, আমরা যদি একটু বড়ভাবে তুলি এটাকে, এই বস্তুটা উপরের দিকে একবার উঠছে, দেখো আমি যদি সিনারিটা তোমাদের সামনে তুলি, বস্তুটা একবার উপরে উঠে আবার কিন্তু এই পয়েন্টই আসছে, ধরলাম আমরা এই পয়েন্টটাকে 0 পয়েন্ট ধরি,
ওকে, এই পয়েন্টটাকে 0 পয়েন্ট ধরি। আমাদের প্রাস কিন্তু প্রাসের যে আমরা আনুভূমিক পাল্লাটা পড়ি সেটার সংজ্ঞাটা কিন্তু সবসময় এইটুকু। কখনো কিন্তু প্রাসের আনুভূমিক পাল্লা কিন্তু এইটা কিন্তু কখনোই প্রাসের আনুভূমিক পাল্লা না। প্রাসের আনুভূমিক পাল্লা সবসময় এইটা যে উচ্চতা থেকে তোমার ছুঁড়ে মারছে সেই উচ্চতা যখন পৌঁছাবে তখনই প্রাসের আনুভূমিক পাল্লা হয়। তাহলে এইটুকু হলো প্রাসের আনুভূমিক পাল্লা। এখন এই বস্তুটা মাটিতে স্পর্শ করতে হলে আমাদের কত নিচে নামতে হবে? অবশ্যই মাটিতে স্পর্শ করতে হলে টাওয়ারের সমান উচ্চতা সমান নিচে নামতে হবে। টাওয়ারের উচ্চতা কত ছিল আমাদের? আচ্ছা, টাওয়ারটা একটু নিচে। ওকে, টাওয়ারের উচ্চতা সবার নিচে নামতে হবে। তো টাওয়ারের উচ্চতা কত ছিল? টাওয়ারের উচ্চতা যদি থাকে 24.5, তাহলে এই বস্তুটাকে কত দিকে নিচে নামতে হচ্ছে? 24.5 নিচে নামতে হচ্ছে। এই জিনিসটা জাস্ট বুঝছো কিনা আমাকে বলো। এই জিনিসটা আমাকে জাস্ট বলো বুঝছো কিনা, যে আনুভূমিক পাল্লা সবসময় যে উচ্চতা থেকে তুমি ছুঁড়ে মারছো সেই উচ্চতা যখন পৌঁছাবে তখনই তোমার আনুভূমিক পাল্লা। এখন আমরা এইটুকু যদি 0 পয়েন্ট ধরি, এটাও তাহলে 0 পয়েন্ট। এবার দেখো টাওয়ারের উচ্চতা যদি 24.5 মিটার হয়, এটাকে মাটি টাচ করতে হলে আরো 24.5 মিটার নিচে যেতে হবে। আনুভূমিক পাল্লার পৌঁছানোর পরে আরো 24.5 মিটার নিচে যেতে হবে। এই জিনিসটা যদি সবাই বুঝে থাকো তাহলে আমি অঙ্কটা শুরু করি। ওকে, সবাই কি বুঝছো? আমাকে বলো তো আমাকে এই জিনিসটা। সিদ্ধাতুল মুনতাহা অবশ্য বুঝছো। ওকে, সবাই যদি বুঝে থাকো, আমরা একটা নরমাল যে সূত্র শিখছিলাম আমরা সেই সূত্রতেই সব অঙ্ক করব। h=ut + হাফ gts, এই সূত্রটা আমরা সবাই শিখছি তাই না? তো এটাকে আমরা ইউজ করব। এখন দেখো এইচটা কি বলো তো। তুমি ফার্স্টে y, এখন এখানে এইচটাকে আমরা y আকারে প্রকাশ করি, ঠিক আছে? তো ফার্স্টে y বরাবর তুমি উপরে উঠছো না, তারপরে তুমি নামছো নিচে। ওকে, দেখো আমি কেন তোমাকে এটা মাইনাস চিহ্ন দিচ্ছি। দেখো ফার্স্টে তুমি যখন প্লাসটা মারছিলে সেইটার দিক ছিল হলো উপরের দিকে, কিন্তু এই বস্তুটা যখন নিচের দিকে পড়ছে তখন এটা পড়ছে হলো বিপরীত দিকে। তাহলে এই দুইটার মাঝে কিন্তু দিকটা বিপরীত দিক, মানে 180 ডিগ্রি। cos 180 মান -1, তাই এটা -1। আমরা এই y নটটাকে কোনটা বলতেছি? এই যে y নটটাকে আমরা বিল্ডিং এর উচ্চতা বলতেছি, অথবা h দিয়ে প্রকাশ করতে পারতাম বা y নটই দিলাম। বিল্ডিং এর উচ্চতা আমরা কত? y নট দিয়ে প্রকাশ করতেছি। ওকে, তো এই আসতো। তো আমরা এবার দিকটা ধরতেছি উল্টো, বিল্ডিং এর উপর বরাবর, ঠিক আছে? প্লাস আমি যেদিকে নিক্ষেপ করছি সেই দিকে আমি পজিটিভ ধরতেছি, তাহলে বাকি এটা কি নেগেটিভ হয়ে যাবে। এই দিক বরাবর যেগুলো কাজ করবে সেগুলো আমি সবসময় নেগেটিভ ধরতেছি, কারণ আমি উপর বরাবর পজিটিভ ধরছি। এটা তোমার ইচ্ছা, তুমি যদি উপরে পজিটিভ ধরো নিচে নেগেটিভ, উপরে নেগেটিভ ধরো নিচে পজিটিভ, এটা তোমার ধরার উপর নির্ভর করে। এবার ভি নট, এখন দেখো উলম্ব বরাবর কোন দিকটা কাজ করে, কোন বলটা কাজ করে? সাইনের উপাংশটা কাজ করে। এবার থিটার মানকে আমরা জানি, হ্যাঁ 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছে, থিটার মানটা আমরা জানি। ওকে, ভি নটের মানটা আমরা জানি না, এটাই তো আমাদের বের করতে হবে টি। আর এখন দেখো জি এর দিক কোন দিকে? নিচের দিকে। আমি উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে নিচের দিকে কি হবে? নেগেটিভ, তাহলে -1/2 gt²। ওকে, এই দেখো এটা এই বরাবর গেছে। আমরা আনুভূমিক পাল্লা করার সময় মনে আসছিল আমরা আর এর মানটা বের করার সময় y এর মানটা কত ধরছিলাম? 0 ধরছিলাম। ওকে, তো -y নটের মান কত? 24.5। এই বরাবর তো পৌঁছেছে, এই বরাবর এইটা থেকে মনে করি 0 থেকে উপরে উঠছে, উঠে আবার 0 গেছে। কিন্তু 0 উপরে উঠে 0 আবার আসার পরে আবার নিচে গেছে। মনে করো তুমি মাটির উপর দিয়ে একটা লাফ পারলা, তুমি এইখান থেকে আনুভূমিকের উপর লাফ দিলা, কিন্তু তুমি মাটির নিচে দাবি গেলো, তখন তোমার উচ্চতাটা কি? নেগেটিভ হচ্ছে। উপর যদি পজিটিভ ধরো তাহলে -24.5। এবার দেখো ভি নট সাইন থিটা। ওকে, তো সাইন 30 মান কত বলো তো? সাইন 30 মানটা হলো হাফ টি মাইনাস হাফ 9.8 টি স্কয়ার। আচ্ছা, ওকে, তো এই পর্যন্ত যদি আমরা তুলে থাকি, এরপর আমাদের একটু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি, তো আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু। আচ্ছা, ভি নটের মানটা মেবি আমরা জানি, ভি নটের মানটা আমরা জানি না হলো বস্তুটা মাটিতে পড়ার ঠিক মুহূর্তে কত ছিল, তো ভি নটের মানটা আমরা জানি, তাহলে তো ভালোই হবে। এই মানটা জানি আমরা, এখানে আমি একটু ক্লিয়ার করে লিখি -24.5। আচ্ছা, আমরা এই মাইনাস করলে সম্পূর্ণ পজিটিভ মানে
এই পাশটাকে এটা নিই, তাহলে আসছে হলো প্লাস 39.2 হাফ টি, আর এই আসছে হলো মাইনাস হাফ 9.8 টি স্কয়ার ইকুয়াল টু 0। একটা টি এর সুন্দর দ্বিঘাত সমীকরণ আসছে, তো আমরা অবশ্যই টি এর অবশ্যই তাহলে দুইটা মান পাইতে যাচ্ছি। টি এর মান যদি আমরা দুইটা পাইতে যাই, তাহলে টি এর এখন আমরা এখানে জাস্ট বসাই দিই, এগুলোকে পজিটিভ করি, যেহেতু স্কয়ারটাকে পজিটিভ করলে কি হিসাবে সুবিধা, মাইনাস আমরা তাহলে বসাই, মাইনাস বি হয়, যেহেতু মাইনাস বি কোনটা, এটা আমাদের মাইনাস বি প্লাস হয়ে গেছে, তাহলে 39.2 হাফ, তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, তাহলে বি স্কয়ার হলো 39.2 বাই এটা হোল স্কয়ার, আর মাইনাস 4ac, এর মান হলো হাফ ইনটু 9.8, মানে কি 9.8 এর হলো 4.5 4.9 আর হইলো সি 24.5। সবাই আমার সাথে, যদি তোমরা কেউ টি এর মানটা বের করে থাকো আমাকে একটু জানাই দাও, টি এর মানটা কেউ বের করে ফেললে আমাকে জানাই দিতে পারবো আগে, যদি কেউ টি এর মানটা বের করে থাকো। আর নিচে হলো 2 ইনটু 4.9। হ্যাঁ হ্যাঁ, ভি নটের মানটা দেয়া আছে, মেঘলা ভালো হয়েছে, আমি আসলে এটা খেয়াল করিনি সেই সময়। তো তোমরা যদি কেউ টি নটের মানটা বের করে থাকো, টি নটের দ্বিঘাত সমীকরণ দিয়ে আমাকে জানাইতে পারো, আমি একটু ক্যালকুলেশন করে দেখি। কেউ যদি টি নটের মানটা, টি এর মানটা বের করে থাকে আমাকে একটু জানাও। টি এর শুধু পজিটিভ মানটা নেব, কারণ টি এর নেগেটিভ বললে কোনো মানে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে টি এর নেগেটিভ নিয়ে আমাদের হিসাব করার কোনো দরকার নেই। তো টি এর পজিটিভ মানটা কি আসে, 5 আসে। টি এর একটা নেগেটিভ মানও আসবে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। তো টি এর আমরা একটা মান পাইলাম, তো আমরা এটাকে লিখে রাখি একপাশে। দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য আমাদের ক্যালকুলেটরের কিন্তু একটা অংশ আছে, তোমরা একটু দেখো, তাহলে পরীক্ষা হলে তোমাদের এডমিশনের সময় সুবিধা হবে দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য। তো আমরা টি এর মান পাইলাম 5 সেকেন্ড। তো এই জিনিসটা এখন আমরা 5 সেকেন্ড কি বের করলাম, 5 সেকেন্ড পরে এটা আঘাত করবে, মাটিতে আঘাত করবে। তো 5 সেকেন্ড পরে আমাদের তাহলে বেগটা বের করা লাগবে। আমি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পাইলাম। তো 5 সেকেন্ড পরে vx এর মান বের করার, v এর মান বের করার সূত্র কি আমাদের, v এর মান বের করার সূত্র সবসময় এই একটাই, v vx² vy²। ওকে, তো vx এর মান কত, আনুভূমিক বরাবর সবসময় বেগ একই থাকবে, তোমার নিচে যাক যেখানেই যাক, কারণ আনুভূমিক বরাবর তুমি কোনো বন্ধন দিচ্ছ না। ওকে, তো যদি কোনো বন্ধন না দাও তাহলে কি 39.2 cos 30, এটার হোল স্কয়ার মাইনাস তাহলে vy এর মানটা কত 39.2 sin 30 মাইনাস হলো gt, t এর মানটা কত, t এর মানটা হলো 5। ওকে, t এর মানটা 5, t এর মানটা যদি 5 আসে আমরা একটু দেখি। সবাই একটু দেখো, এইটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, এইটুকু সব বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমি জিনিসটা বড় করে তুলতেছি, তাহলে তো বুঝতে সুবিধা হবে। v এর x উপাংশের মান কত 39.2
আর cos 30 মান কত? cos 30 মান হলো √3/2, এটার হোল স্কয়ার। আরো একটা টার্ম আমাদের আছে vy এর স্কয়ার। তো vy এর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমি লেখা শেষে তোমাদেরকে বলতেছি। 39.2, এইখানে যদি তুমি দিকটা ধরতে ভুল করো তাহলে তোমার অ্যানসারটা ভুল হয়ে যাবে। প্লাস জি, দেখো এখানে কিন্তু আমি জিটা পজিটিভ ধরছি। পজিটিভ কেন ধরছি বলো তো এবার? পজিটিভ ধরছি এই কারণে, যখন এই বরাবর বস্তুটা পড়তে রয়েছে তখন ভি এর দিক যেদিকে, জি এর দিকও সেই দিকে। তো ত্বরণের দিক আর বেগের দিক এক হওয়াতে দুইটাকেই পজিটিভ। ওকে, তো সবাই আমাকে একটু জানো ভি এর মানটা কত আসে তোমরা এবার জানো? ভি এর মানটা কত আসে সবাই একটু জানো? ভি এর মান কত আসে আমাকে একটু জানো? তো এটাতে আমাকে ভি এর মানটা বের করে দেখো। তো ভি এর মানটা ক্যালকুলেশন করে থাকলে আমাকে জানো। তোমাদের মেবি একটু পর আইসিটি ক্লাসটা শুরু হবে, তো তোমরা একটু জলদি করে জানো। আচ্ছা, মেঘলা অ্যান্সার দিছে প্রথমে। মেঘলা তুমি দশমিকটা একটু পরে দিলেই হইতো। হইছে 76.68। ওকে, তো ক্লাসের সময়টা একটু দীর্ঘ হয়ে গেছে, তো আমরা লুৎফর বলতেছো 88.3। আচ্ছা ঠিক আছে, সবাই একটু ক্যালকুলেশনটা করে রাখো। তো আমাদের কোণিক গতিবেগের আমরা জাস্ট সূত্রগুলো তোমাদেরকে দেখাই দিই। তো আমার সম্ভব হলে আমি শর্ট ক্লাসে তোমাদেরকে ম্যাথটা করে দেওয়ার চেষ্টা করব। তো সূত্রগুলো আমাদের কি লিখো, আমি যে জিনিসগুলো লিখতেছি একটু সবাই তুলে নাও। এই তিনটে জিনিস জাস্ট মাথায় রাখো। ওকে, তিনটে জিনিস জাস্ট মাথায় রাখো। এই আমরা যে ওয়ান ডাইমেনশনাল গতিগুলো করছিলাম, যেমন s ut কি ছিল প্লাস হাফ at স্কয়ার। তো এখানে যখন সেম অঙ্ক যখন আমি কৌণিক গতির ক্ষেত্রে করব, তখন জাস্ট এই অ্যানালগাস টার্মগুলো বসাবো, অ্যানালগাস টার্মগুলো বসাবো। তো s এর অ্যানালগাস টার্ম কি থিটা, u এর অ্যানালগাস টার্ম কি v এর অ্যানালগাস টার্ম কি ওমেগা। তো ওমেগা নট দিয়ে যেটা আদি ওমেগা t প্লাস হাফ। এবার ত্বরণের কৌণিক অ্যানালগাস টার্ম কোনটা? কৌণিক ত্বরণ আলফা t স্কয়ার। ওকে, এই একটা সূত্র আমরা অ্যানালগাস দিয়ে দেব। এবার সেম ভাবে যদি তুমি মনে করো a এর একটা সূত্র দেখছিলাম কি আমরা v - u/t, সেম। তো এখানে আমরা কি বসাবো? আলফা ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তো এইভাবে জাস্ট এক্স অক্ষে যে সূত্রগুলো আসলে অথবা নরমাল যে আমরা গতির যে সূত্রগুলো করছিলাম সেইটা জাস্ট অ্যানালগাস টার্মটা যদি বসাই, অ্যানালগাস টার্মটা হলো এটা জাস্ট বসাইলেই আমাদের হয়ে যাবে। তো আমি একটা হোমওয়ার্ক প্রবলেম দিছি, এর পরের ক্লাসে আমি তোমাদেরকে পাঁচটা একটা ম্যাথ দিব, পাঁচটা ম্যাথের একটা সলিউশন দেবো। মনে করো পাঁচটা ম্যাথ দিয়ে একটা তোমাদের কোশ্চেন করবো পরের দিন মেবি রাত্র 9টা 30-এ, কালকে রাতে 9টা 30-এ আমি এই যে তোমাদের তৃতীয় নম্বর অধ্যায়টা পড়াইছি
এটা দিয়ে আমি তোমাদেরকে 5টা ম্যাথ করতে দিব, এমসিকিউ আকারে থাকবে। তো তোমরা আশা করি এই আমি এখন পর্যন্ত যতগুলো ক্লাস করেছি একটু সবাই একবার করে দেখে রাখবা, আর হোমওয়ার্ক প্রবলেমটা সবাই গ্রুপে আপলোড দিয়ে দিও, ঠিক আছে? তো আজকে ক্লাস শেষ করে তোমাদের হলে এরপরে আরেকটা ভাইয়ের ক্লাস আছে, তো সবাই সেই ক্লাসটা করো। সবাইকে আল্লাহ হাফেজ। ওকে।